Assalamu alaikum everyone. Welcome to the very first episode of Amar Bishwavidyalaya, brought to you by Times UIU. I'm your host Asia Begum, and it's an absolute pleasure to be with you tonight. So tonight's program is all about our current situation of our university, United International University. And as you all know, a few conditions were given by our current students. So regarding that, we will hear from a few of our alumni, their insights on our education and how our university will help us to shape the world we live in. So, and now let's move on to the part of the show that we've all been waiting for. We are thrilled to announce that we have with us three of our amazing alumni. Um, First, please join me in welcoming Mahbubur Rahman Shakir Bhaiya, a proud alumni from the BBA department. Welcome, Bhaiya. Next, we have Shamu Ashifuzaman, another exceptional alumni from our Tripoli department. And last but certainly not the least, let's welcome Fahad Hassan Shaun, a graduate from our BBA department. Welcome to the show, Bhaiya. How are you guys? Alhamdulillah. Okay, so let's get right to the point. So, Bhaiya, আমরা যে recent situationটা face করেছি like with our government, and we saw that আমাদের দেশের স্টুডেন্টদের অনেক বড় contributions রয়েছে এখানে। এই যে আমাদের স্টুডেন্টসরা এরকম স্ট্রং ইউনিটি দেখিয়েছে, এই প্রসঙ্গে আপনাদের মতামতটা যদি একটু অডিয়েন্সের সাথে একটু শেয়ার করতেন। শাকিব ভাইয়া, আপনি যদি বলতেন লাইক আপনার কি মতামত এখানে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমতই আমাকে ইনভাইট করার জন্য। আসলে এমন একটা সময় আমরা আজকে এখানে একত্র হয়েছি, যেই সময়টা আমাদের জন্য একদিকে খুবই আনন্দের, আবার একইভাবে কিছুটা অস্থির সময় আমরা পার করছি। কিন্তু প্রথমেই আমি খুবই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এবং আমাদের যেসব ভাই বোনরা প্রচুর পরিশ্রম করেছেন, যাদের ত্যাগের বিনিময়ে আসলে আজকের এই নতুন বাংলাদেশে আমরা পদার্পণ করেছি, তাদের সবার প্রতি আমাদের প্রথমেই সশ্রদ্ধ শ্রদ্ধা আমরা জানাই। বিশেষ করে আমাদের ইউনিভার্সিটির ইরফান ভুইয়ার কথা না বললেই নয়, তার প্রতি আমাদের স্পেশাল রেসপেক্ট। ওর শহীদ হওয়া এটা আমাদের জন্য একদিকে যেমন বেদনার, একইভাবে দেশের প্রতি ওর যেই মমত্ববোধ আমরা দেখেছি, বিশেষ করে ওর মাধ্যমে ওর সাথে ওর সকল বন্ধুরা যারা এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে একটা নতুন বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে, সেজন্য সবাইকে স্যালিউট জানাই। আমরা ইউনিভার্সিটি আলামনাইরা যারা আছি প্রত্যেকেই আমরা ওদের প্রতি ব্যথিত, সমব্যথিত, এবং একইভাবে ওদেরকে নিয়ে আমরা প্রচন্ড প্রাউড ফিল করি যে এই জেনারেশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে যেটা আমরা পারিনি। আমরা মনে করি যে এই পরিবর্তনটা সকল জায়গায় আসা উচিত, এবং হয়তোবা কিছু কিছু জায়গায় সেটা পড়েছে, আবার কিছু কিছু জায়গায় হয়তো সেটার একটা বিচ্ছিন্ন প্রভাব আমরা দেখতে পারি। বাট আই থিঙ্ক আমরা সবাই একইভাবে মনে করি যে এটা খুব বেশি দিন হয়তো থাকবে না। নিশ্চয়ই আমরা সবাই একটা বেটারমেন্টের জন্যই কাজ করি, ইউনিভার্সিটি ভালো থাকুক, আমরা সেটাই চাই। সো এতটুকুই আমার পক্ষ থেকে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। শামু ভাইয়া, আপনি যদি আপনি কিছু মতামত যদি শেয়ার করতেন। দেশের যে অস্থিতিশীল পরিবেশ ছিল বা যেরকম অবস্থা ছিল, সেটা পরিবর্তনের তাগিদেই পরিবর্তন হয়েছে। তো এটা আসলে এটা পজিটিভ বা নেগেটিভ একটা জিনিস হওয়ার পরেই সেটা বুঝতে আমাদের একটু সময় দিতে হবে। একটা জিনিস বললেই আর সাথে সাথে পরিবর্তন হবে না। আর ক্যাম্পাসের ব্যাপারটা এটা রাজনৈতিকের বিষয়ের ভিতরেই না। তো যেহেতু সব ব্যাপারেই একটা পরিবর্তনের একটা জোয়ার আসতেছে, তো দেখা যাক কি হয়। থ্যাংক ইউ ভাইয়া। শাওন ভাই, আপনি প্লিজ একটু আপনার কাছে কেমন লেগেছে যে বাইরে থেকে আপনি যে দেখেছেন আমাদের দেশের সিচুয়েশনটা, হাউ ডিড ইউ ফিল, লাইক হোয়াট ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স? সময়টা আসলে খুবই খারাপ যাচ্ছিল। বাসায় কথা বলতে পারতেছিলাম না, কারোর সাথে কোনো খোঁজ খবর নিতে পারতেছিলাম না। একদম নেটওয়ার্ক পুরো ডাউন ছিল বলতে কোনো কমিউনিকেশনই ছিল না। তো আসলে দেশের প্রতি যে আসলে যে টানটা আসলে
মানে সবার সাথে কথা না বলা যে একটা খারাপ লাগাটা ওই সময়টা আমি ফিল করছি সবচেয়ে বেশি। তো আলহামদুলিল্লাহ জিনিসটা ওভারকাম করছে। তো এখন যারা আসছে নতুন গভর্নমেন্ট বা যারা আসছেন এখন তো ওনারাও ওভারকাম করবে এবং ওনাদের মতো করে ঠিক মতো করে সুন্দর করে জিনিসগুলো আগায় নেবে। আর আমাদের ভার্সিটিতে যে সিচুয়েশন গুলো হচ্ছে আশা করি কর্তৃপক্ষ ওনাদের সাধ্য মতো বা ওনাদের বাইন্ডিংস মতো ওনারা জিনিসগুলাকে ওভারকাম করে নিচ্ছে। আশা করি যেগুলো ল্যাকিং আছে ওগুলো ঠিক করে নেবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো আমাদের সাথে আছে আমাদের তিনটে অ্যামেজিং অ্যালুমনাই, সো ফ্রম 3 ডিফারেন্ট ডিপার্টমেন্টস। সো আপনারা আপনাদের মতামত বা প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে প্লিজ শেয়ার করবেন, অ্যান্ড আমরা চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার। প্রশ্ন আসতে থাকুক, এর মধ্যে দিয়ে আমরা মনে হয় আলোচনাটা চালায় যেতে পারি, অসুবিধা নেই, এর মধ্যে প্রশ্নগুলো আসুক। সো ভাইয়া, মেইনলি একটা খুব কমন কোয়েশ্চেন হচ্ছে যে ইউআইর যে একটা কারেন্ট সিচুয়েশন, যে গ্রেডিং সিস্টেমের জন্য একটা দাবি ছিল যে চেঞ্জ করার জন্য। সো এইটার খুবই একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে স্টুডেন্টরা কোয়েশ্চেন করছে যে বিবিএ হচ্ছে ইজি অ্যান্ড সিএসসি হচ্ছে হার্ড। তাহলে আপনাদের কি মনে হয় আগে যে এতগুলো ব্যাচ বের হয়ে গেল, শুধু বিবিএ না, আমি ইন্টার করি, সেটা হচ্ছে শুধু বিবিএ না, বিবিএ মানে ইজি, সিএসসি এবং ট্রিপল হার্ড, এটা এই ব্যাপারটা কি আসছে? হ্যাঁ ভাইয়া, বিকজ এই আন্দোলনে লাইক স্টুডেন্ট লাইক ইউআইইউ তে যে আন্দোলনটা হচ্ছে ওইখানে বিবিএ স্টুডেন্টসরা কম কম্পেয়ার্ড টু ইঞ্জিনিয়ারিং স্কুল। সো এখন do you guys really think যে BBA easier than engineering, or like আপনাদের টাইমে কেন এইসব কথা উঠেনি, এখন কেন উঠতেছে? এখন কি আপনাদের কি মনে হয় লাইক ডিপার্টমেন্ট কোয়ালিটি অর স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারেনি, অর what? লাইক আপনাদের মতামতটা একটু শাকিল ভাইয়া, শাকিল ভাই বলেন। আচ্ছা, আমি ঠিক জানি না যে এই অভিযোগগুলো কারা করে বা কেন করে, তারা আসলেই জেনে করে কিনা। আমার কাছে মনে হয় যে প্রথমত আমরা যদি ইউনিভার্সিটির দিক থেকে, সাবজেক্টের দিক থেকে চুজের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের সমাজ কিন্তু সবসময়ই ডক্টর, ইঞ্জিনিয়ার, এইটা কিন্তু একটা একদম ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে ছেলে বড় হলে তাকে ডক্টর হইতে হবে, নাহলে ইঞ্জিনিয়ার হইতে হবে। সো তার মানে আসলে এইটা আমাদের মনের মধ্যে এক ধরনের একটা গেঁথেই যেত যে এই দুইটা সাবজেক্ট খুব কঠিন। ফলে আমরা যারা একটু ফাঁকিবাজ টাইপের ছিলাম, আমরা চিন্তা করেছি যে না ভাই, ডাক্তার হওয়া যাবে না, এখানে অনেক পড়াশোনা করতে হবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, এখানে অনেক পড়াশোনা করতে হবে, তো সহজ সাবজেক্ট কি আছে, বিবিএ আছে। ফলে আমরা কিন্তু বিবিএ পড়েছি। এবং আমি তো অনেকদিন ধরেই এই সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কাজ করি। আমি একটা সময় দেখলাম যে সায়েন্সের প্রতি আমাদের এখনকার জেনারেশনের কিন্তু প্রতিযোগিতা অনেক কমে গেছে। একটা সময় কিন্তু আমরা দেখতাম গ্রামে গঞ্জেও সায়েন্স নেয়ার জন্য আলাদা একটা প্রতিযোগিতা থাকতো যে কে সায়েন্সে যাবে। তারপরে হঠাৎ করে একটা এই যে বিবিএ এর একটা ট্রেন্ড শুরু হলো, সবাই কিন্তু এসে বিবিএ তে ঢোকা শুরু হলো, একটা গণমুখী শিক্ষার মতো, মানে সবাইকে বিবিএই পড়তে হবে। কেননা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা পড়ে তাদের আসলে ওই অনার্স এর হয়তো ওইভাবে কোনো প্রায়োরিটি পাচ্ছে না। কিন্তু আমরা যখন পড়তে গিয়ে আমরা যখন এখন দেখলাম যে আসলে এই সায়েন্স বলেন অথবা এই যে আপনার ইঞ্জিনিয়ারিং, যাই হোক, মেডিকেল, এভরিথিং, সবকিছু মিলে আপনি যদি কোয়ালিটিতে এনশিওর করতে না পারেন, আপনার যদি স্কিল ডেভেলপ করতে না পারেন, তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং এই যান, বিবিএ তেই যান, অথবা আপনি ডক্টরেই পাস করুন, আপনি কিন্তু কোথাও সফল হবেন না। সুতরাং কোনো সাবজেক্টেই কোনো জায়গা থেকেই সহজ সেটা আমরা বলছি না, কোনোটা আবার কঠিন সেটাও আমরা বলছি না। আমরা প্রত্যেকেই মনে করি যে প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমে একজন মানুষ তার স্কিলকে ডেভেলপ করে। সো এটা আসলে যতটা না ডিপার্টমেন্টকে আমরা চিন্তা করি, মানে লাইক সিএসসি যে পড়ে সে কিন্তু তার সাবজেক্ট ওয়াইজ কিন্তু তাকে সর্বোচ্চ স্কিল গুলোকে ডেভেলপ করতে হয়, তার নিজেকে ডেভেলপ করতে হয়। একইভাবে বিবিএরও তাই। হ্যাঁ, এবং এখন আপনি দেখেন যে বাংলাদেশে যত নতুন নতুন কোম্পানিগুলো হচ্ছে, যেমন আমি যদি আমার কোম্পানির কথাই বলি, লাইক বিকাশ, ফিনটেক কোম্পানি যেগুলো, আপনি দেখেন আমরা কিন্তু সিএসসি, ট্রিপলি, বিবিএ সবাই কিন্তু কম্বাইন্ডলি কাজ করি। অর্থাৎ একটা কোম্পানিতে এখন কিন্তু সব ধরনের মানুষের
এই জব অপরচুনিটি কিন্তু তৈরি হচ্ছে। এটা কিন্তু খুবই একটা ওই জায়গাটায় নাই যে শুধুমাত্র কোনো একটা সাবজেক্টকে আমরা গুরুত্ব দিব তা কিন্তু না। হ্যাঁ, সো এখন কিন্তু বিভিন্ন সাবজেক্টের প্রতি কিন্তু গুরুত্বগুলো বাড়ছে। সুতরাং কোনো সাবজেক্ট কোনো জায়গা থেকেই ছোট নয়, কোনোটা কঠিনও না, কোনোটা শক্তও না। ওই যে বললাম যে নিজের স্কিল ডেভেলপ করতে পারছি কিনা ওইটাতে আসলে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সো যারা এই অভিযোগগুলো করে যে এইটা কঠিন বা ওইটা সহজ, তারা একান্তই শুধুমাত্র জাস্ট কথার ফুলঝুরি ফোটানোর জন্যই এইগুলো আসলে বলে থাকে, আদতে এইটার কোনো ভিত্তি নাই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এই রিসেন্ট টাইমে যে স্টুডেন্টরা যে কিছু দাবি দিয়েছিল তখন ফার্স্ট এর দিকে যে অ্যালুমনাইরা ছিলেন না, লাইক দিস ইজ কামিং ফ্রম দ্য কারেন্ট স্টুডেন্টস যারা আন্দোলনে ছিলেন, তাদের থেকে আসছে যে অ্যালুমনাইরা তখন ছিলেন না ফার্স্ট এর দিকে যখন স্টার্ট করছিল ওদের আন্দোলন। এখন আমাদের অডিয়েন্সদের এখন একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে গ্রেড সিস্টেম নিয়ে এত কিছু হবার পরে এতদিন পর কেন অ্যালুমনাইরা আসছেন এন্ড এতদিন কোথায় ছিলেন? এখন শান ভাইয়া আপনি একটু আপনার মতামতটা দেন, লাইক আপনারা কি আসলে ছিলেন না বা আপনারা কি সাপোর্ট দিচ্ছিলেন না বা কি? আপনার একটু প্লিজ আপনার অপিনিয়নটা একটু শেয়ার করবেন। অ্যাকচুয়ালি গ্রেডিং সিস্টেম যেটা, এটা ভার্সিটির উপরে নির্ভর করে। তো আমি যতটুকু জানি অ্যাক্রিডিটেশনের কিছু ব্যাপার আছে। ইউনিভার্সিটি যখন একটা অ্যাক্রিডিটেশন পায়, সিসিএসসি অথবা অন্য যে অ্যাক্রিডিটেশন গুলো পায়, আমাদের প্রিভিয়াস যে অ্যাক্রিডিটেশন গুলো পাইছিল ওগুলা গ্রেডিং সিস্টেম এন্ড ইউনিভার্সিটি ফ্যাকাল্টি আদার্স থিংস এর উপর হচ্ছে কি সবসময় ডিপেন্ডস করে। তো প্রথমত যখন একটা স্টুডেন্ট ভার্সিটিতে ভর্তি হয় তখন কিছু জিনিস দেওয়া হয় তাকে, সোভেনিয়ার টাইপের অথবা গ্রেডিং সিস্টেম টাইপের, রুলস রেগুলেশন টাইপের। যখন আমরা কোনো কোম্পানিতে জব করি, জয়েন করতে যাই রিক্রুটমেন্টের সময়, ঠিক তেমনই কিছু রুলস এন্ড রেগুলেশন দিয়ে থাকে। ওইভাবে ইউনিভার্সিটি ক্ষেত্রে হোক বা প্রত্যেকটা জিনিসই হোক, আপনি যদি ধরেন আজকে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু রুলস এন্ড রেগুলেশন দেয় এবং আপনাকে দেওয়া হবে যে হচ্ছে আপনি ইন্টারেস্ট নিচ্ছেন অথবা আপনি অ্যাকাউন্ট করতেছেন। সাপোজ আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতেছেন, তো আপনি ফার্স্টে আপনাকে 500 টাকা জমা দিতে হবে। তারপর হচ্ছে কি করতে হবে, আপনি যদি এতগুলা ট্রানজেকশন করেন অথবা এইভাবে মেনটেন্স করেন, আপনি এসএমএস বা পারপোজ বা সবকিছু পারপোজ আপনার একটা চার্জ কাটা হবে পার ইয়ারলি অথবা মান্থলি। তো এই জিনিসগুলো কিন্তু ফার্স্টে বলে দেওয়া হয়। ঠিক তেমনি ইউনিভার্সিটিও কিন্তু আপনাকে ফার্স্টে বলে দেওয়া হয়েছিল এবং আপনি ওই জিনিসগুলোকে এগ্রি করেই হচ্ছে আপনি পরবর্তীতে ভার্সিটিতে ভর্তি হয়েছেন। তো একটা দেশের আন্দোলনের পর যদি আপনার মনে হয় যে ইউনিভার্সিটি হচ্ছে এই জিনিসগুলো চেঞ্জ করা উচিত বা ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে এই জিনিসগুলোতে দিক দেওয়া উচিত, আপনি ওপিনিয়ন জানাইতে পারেন। আপনি হচ্ছে তাই বলে এরকম মারমুখী ভাবে ভার্সিটিতে অ্যাটাক করাটা আমার মনে হয় না ঠিক, কারণ আমরা কখনো এইভাবে করি নাই। তো আমি ভাইরা আছে, আমার অনেক সিনিয়র বড় ভাইরা আছে, আমি ওনার আরো বয়সী সবার। তো আমি পার করে আসছি, তারপরে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ ওয়ালটন গ্রুপে জয়েন করছি, 3 বছরের মতো জব করছি, করে তারপর হচ্ছে আমি এখন বোর্ডে আছি। তো এই জিনিসগুলা, এই পাথওয়েগুলো আসলে সহজ ছিল না। তো এই জিনিসগুলো আসলে ইউনিভার্সিটি হেল্প করছে। তো এই যে গ্রেডিং সিস্টেমটা, এটা যদি আমি নাম না বলি, অন্য ইউনিভার্সিটির মতো যদি হয়ে থাকতো তাহলে কিন্তু এই এইটা ক্যাটাগরিতে আসতো না। যেরকম ভার্সিটির আপনার একটা যদি দেখবেন কয়েকটা ইউনিভার্সিটি আছে, যেরকম ইউকে বলেন, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, ওখানে এমওআই বলে একটা কথা আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তো ওইখানে কয়েকটা ইউনিভার্সিটি আছে, ওইখানে কিন্তু সবগুলো ইউনিভার্সিটি নাই। তো ওইখানে কিন্তু ইউআইইউ আছে। তো কেন? ওদের গ্রেডিং সিস্টেম, ওদের হচ্ছে স্টাডিং পলিসি এন্ড আদার্স থিংস এর জন্য হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি গুলা, বাইরে যে ইউনিভার্সিটি গুলা, ওগুলো হচ্ছে গিয়ে এই ইউনিভার্সিটি গুলাকে আলাদাভাবে ক্যাটাগরাইজ করছে। তো আপনি যদি মনে করেন যে ঠিক আছে গ্রেডিং সিস্টেম চেঞ্জ করা উচিত, একটা গ্রেডিং সিস্টেমের সাথে আমার কাছে মনে হয় অনেক কিছু জড়িত আছে। তো একটু টাইম দেন, এটা আসলে সবকিছু যে এমন না হুট করে বললেন আর হয়ে গেল। এটা আমার ওপিনিয়ন, আমি বলতেছি না যে আমি কারো বিপক্ষে যাচ্ছি না। তো সবার কাছে মনে হইতে পারে, বা স্টুডেন্ট থাকা অবস্থায় অনেক কিছু মনে হয়। স্টুডেন্ট থাকা অবস্থায় আমার কাছে মনে হতো না যে ভাই পড়াশোনা দরকার আছে, পড়াশোনা ছাড়াই আমি চাকরি বাকরি পাই যাই, টাকা পয়সা ইনকাম করি। কিন্তু রিয়েলিটিটা কিন্তু ডিফারেন্ট।
যারা আমরা জব মার্কেটে আসি বা জব মার্কেট পার করে যারা বিজনেস করতেছে বা অ্যাব্রোডে চলে আসছে, তারা আসলে এই জিনিসটা ফিল করতেছে যে আমাদের যদি আর একটু বেসিকটা একটু ইমপ্রুভ হইতো বা আমি যদি আর একটু কিছু জানতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো। তো আমার মতে এই জিনিসটা আসলে ইউনিভার্সিটির উপর ছেড়ে দেওয়া উচিত। এখানে এটা নিয়ে জোরাজোরি করাটা আমার মনে হয় না ঠিক হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আরেকটা কোয়েশ্চেন আছে। প্রোটেস্টের নাম করে ফ্যাকাল্টিদের সাথে খারাপ বিহেভ করা এন্ড তাদেরকে ডিসরেসপেক্ট করা কি আদৌ কি ভ্যালিড? This is something that has been like since এখন আন্দোলন হচ্ছে, তো দুইটা পার্টি হয়ে গেছে, সো সাম পিপল আর সাপোর্টিং, সাম পিপল আর নট। সো যারা সাপোর্ট ধরেন করছে বাট করছেও না, বাট এই যে ডিসরেসপেক্টটা ফ্যাকাল্টিদের সাথে, এখন টু হোয়াট এক্সটেন্ট ইজ দিস ওকে? একটু শামু ভাইয়া, আপনি একটু আপনার মতামতটা একটু দিবেন। আচ্ছা, আমারটা একটু বললে একটু মানে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাপারগুলো মানে একটু ডিটেলসে বলতে হবে। আমি একটা জিনিস খুব ভালো মতো বুঝি যে সম্মানটা পাওয়ার থেকে সম্মানটা রক্ষা করা বেশি কঠিন। হ্যাঁ, সেটা যে কোনো ব্যাপারই হোক। এখন একটা জিনিস ভার্সিটিতে যেটা চালু হয়েছে, আমি 4 তারিখ আর হচ্ছে ভিজিসের ব্যাপারটা নিয়ে পরের কথা বলতেছি। ভার্সিটিতে এই যে আন্দোলনটা শুরু হয়েছে, আন্দোলনের শুরু কিন্তু মানে হুট করে শুরু হয়নি। এটা মোটামুটি আসছে জুলাই আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে ব্যাপারটা একটা ফল নিছে, যে আসার পরে রিফরমেশন করার ব্যাপারে ওরা 55টার মতো দাবি দিছিল। তো এখান থেকে কথাবার্তার মাধ্যমে সেটা আস্তে আস্তে একটা পর্যায়ে আজকে পর্যন্ত এখনো যেটা চলতেছে সেটা একটা পর্যায়ে আসছে। কিন্তু ভার্সিটির ব্যাপারে সাপোর্টের কথা বলে একটা দল হয়তো বা এরকম মানে মতভেদ থাকতেই পারে। আমার কাছে একটা জিনিস ভালো লাগবে এই কারণে সবার কাছে ভালো লাগবে ব্যাপারটা তা না। তো এই ভার্সিটির যে ডেকোরাম ছিল বা যে অবস্থাগুলো ছিল সেটার সাথে হয়তো বা ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা প্রবলেম কিন্তু শুরুতেই হয় নাই। সেটা জুলাই আগস্টের যে ঘটনা সেটা একটা রেশ ধরে কিন্তু পরবর্তীতে এরা পদক্ষেপ নিছে যে আমরা তাহলে বিভিন্ন যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা লিখিত আকারে বসবো বা লিখিত আকারে দিব। তো ভার্সিটির ব্যাপারে যদি কেউ সাপোর্টের কথা বলে তাহলে প্রথম দিকে একটা ব্যাপার হচ্ছে যে যারা আন্দোলন করতে শুরু করছিল তাদের একটা ব্যাপার ছিল যে এরা ভার্সিটির পক্ষ থেকে কথা বলতে আসছে, তাহলে এরা ভার্সিটির দালাল বা ভার্সিটির সাপোর্টে কথা বলছে, এরকম একটা ব্যাপার আছে। আবার যারা ভার্সিটির বিপক্ষে কথা বলতেছে তারা ভালো। এই ব্যাপারটা কিন্তু প্রথমে এখান থেকে শুরু হয়েছে। তো আমি আমার জায়গাটা আগে ক্লিয়ার করি। আমি কিন্তু পার্সোনালি আমি 2013-তে বের হয়েছি, এখন পর্যন্ত মানে আমি এটা বলতে পারবো যে আমি কিন্তু আমার সিভি মানে ইউনাইটেড গ্রুপের কারো কাছে, পরিচিত ভাই ব্রাদার হোক বা আমাদের সিনিয়র যেই কজনের সাথে পরিচিত, কারো কাছে কখনো দিই নাই। তো ভার্সিটিতে আমার আসা যাওয়াটা কিন্তু আমার কোনো পার্সোনাল কোনো লাভ ক্ষতি কেন্দ্রিক না। আমি ভার্সিটিতে আমার আসা যাওয়ার একটা মেইন কারণ ছিল আমি মিউজিক করি, আমি ত্রিপুরাতে গ্রাজুয়েশন করলাম, আমার এখন প্রফেশনাল মিউজিক করি, ওই থ্রুতে কিন্তু ভার্সিটিতে আসা যাওয়া। তো পরবর্তীতে যখন এই আন্দোলন বা এগুলো শুরু হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এটা ক্যাম্পাসের ব্যাপার, আমরা ক্যাম্পাস থাকতে বিভিন্ন সময় হয়তো বা আন্দোলন করি নাই বা আমরা বেয়াদবি করি নাই, মানে যেটাকে আমরা বেয়াদবি বলতেছি সেটা আদৌ বেয়াদবির কাতারে পড়ে কিনা সেটাও কিন্তু সিচুয়েশন বেসিসে বোঝা যায়। তো আমরা কিন্তু আমাদের সময় এরকম এই টাইপের কোনো নিয়ম নীতি নিয়ে কোনো কথাবার্তা এইভাবে হয় নাই বা এত বড় আকার হয় নাই। তো ওই পরিপ্রেক্ষিতে যাওয়া আসার জন্যই আসা যাওয়া ছিল। কিন্তু আমার কাছে আমি জুলাই মাসে যখন গেছি তার যাওয়ার একটা কারণ ছিল, স্টুডেন্টের সাথে আমাদের এখন প্রেজেন্ট যে ভিসি স্যার হচ্ছে, আমাদের সময় যে ভিসা ছিলেন রেজওয়ান স্যার, এদের একটা মিটিং হয়েছিল। তো রেজওয়ান স্যার আর আমাদের প্রেজেন্ট যে ভিসি স্যার তাদের সাথে স্টুডেন্টরা খুব কথা কাটাকাটি করতেছিল এবং সেটা একটা ভিডিওতে আমি দেখছি, একটা লাইভ ভিডিও কিছুক্ষণের জন্য ছিল এবং আদার্স যাদের ভিডিও পোস্ট করছে সেখানে দেখছি যে তাদের সাথে যে দফাগুলো এগুলো নিয়ে কথাবার্তা চলতেছে। মানে ব্যাপার ওই সিচুয়েশনটা আমার কাছে ভালো লাগে না দেখে, কারণ আমি থাকা অবস্থায় যখন আমাদের যে ভিসি ছিল সেই মানুষটা কিরকম সেটা কিন্তু আমি জানি। এখন ওই মানুষটা এখনকার সিচুয়েশনে কি নিয়ম নীতি করছে বা কি সেটা আমি আসলে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু তার সম্মানটা ওই আগেরটাই থাকবে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি হচ্ছে ক্যাম্পাসে গেছি যে এখন যে এই ব্যাপারটা দেখা দরকার যে কি সমস্যা বা কিছু। তো
যার যার একটা পার্সোনাল এলিগেশন থাকতে পারে বা এটা থাকতে পারে, কিন্তু সেটা অবশ্যই মানে এই বেয়াদবিটা এটা কারোরই কাম্য না। তো আমার কাছে ওই জিনিসের জন্য আমি আসলে তো এরপরে ওইটার জন্য গেছি। তো ওই সময় যাওয়ার পরে কিন্তু স্টুডেন্ট যেগুলো ছিল ওদের সাথে আমি জিজ্ঞেস করছি বা কথাবার্তা হচ্ছে যে মানে কি দফা না। তো তখন কিন্তু ওদের এই 55 দফার থেকে অলরেডি 16 দফার কাগজে নেমে আসছে। ওরা 16টা দফা লিখে নিছে যে বিডি স্যারের কাছে যাবে, ওইটার একটা মানে সূরা হবে। তো ওই দিন যখন আমি গেছি তখন আমি বিডি স্যারের সাথে ওরা মিটিং এ ছিল, আমিও গেছি বিডি স্যারের রুমে। তো বিসি স্যারের রুমে আমি ছিলাম, এই স্টুডেন্টরা ছিল, অ্যাডমিন থেকে ছিল হচ্ছে মাহফুজ, আর আরেকজন অ্যালুমনাই ছিল রাজু। তো এই ইয়াতে স্যার বললেন যে আগামীকাল তোমাদেরকে এটার একটা লিখিত যে রিপ্লাই গুলো সেগুলো দিয়ে দেবো, এবং উনি এটা দিছে। তো ওইখানে যেই 16 দফা ছিল তার ভিতরে 15 দফায় মনে হয় উনি কনফার্ম করে দিচ্ছেন ওই সময় একটা লিখিত ইয়াতে, একটুখানি। হ্যাঁ, 16 দফা কি 13টাই কিন্তু উনি মানে এটার লিখিত একটা জবাব দিয়ে দিছে যে ইলিগেশন গুলো ছিল এইসব ব্যাপারে। আর বাকি যেগুলো আছে, যেগুলো একটু বড় ইস্যু, যেগুলো বললেই শেষ হয়ে যাবে না, সেই ইস্যুগুলো কিন্তু তিনি হোল্ডে রাখছে এবং সেটা নিয়ে কথা চলতেছে আর কি। এটাই হচ্ছে একটা সিচুয়েশন ছিল ওই সময়। জি ভাইয়া, তাহলে যে স্টুডেন্টরা যাদের হচ্ছে যে সিজিপিএ হচ্ছে যে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ না হওয়ার কারণে ওরা হচ্ছে যে ডিসি স্যারের উপর হচ্ছে যে এটা ব্লেম করতে পারছে যে ইউনো এটা ভিসি স্যারের সিজিপিএ যেটা চেঞ্জের ব্যাপারে যেটা বলতেছে, সিজিপিএ চেঞ্জের ব্যাপারটা একটা বড় ইস্যু। সেটা মানে আমি এটা বলতেছি না যে কেন চেঞ্জ হবে না, বা এটাও বলতেছি না যে চেঞ্জ মানে করা লাগবে না। আমার কথা হচ্ছে এটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের কিন্তু পার্সোনাল কোনো লাভ হবে না। যারা সিজিপিএ যদি চেঞ্জ হয় গ্রেডিং সিস্টেমটা, তাহলে কিন্তু আগের যারা এমন আমরা আছি এদেরও সার্টিফিকেট চেঞ্জ হবে না। এটা এস্টাবলিশড হবে যারা নতুন ভর্তি হবে তাদের জন্য। তো আমি যখন গেছি এবং এই ব্যাপারটা নিয়ে যখন কথা হয়েছে, যখন এটা জানাইছে যে ভাই এরকমই, তো আমিও জানি এটা যে একদিনের ভিতরে সিজিপি চেঞ্জ পসিবল না। সিজিপি চেঞ্জ না করে ওভারঅল কিভাবে আমি মার্কিং এর ক্ষেত্রে দেখো, একটা জিনিস কি আমাদের এখনকার যে গ্রেডিং সিস্টেম গুলো মানে যেভাবে আছে, এটা কিন্তু একটা ফ্যাকাল্টি বেস একটা নাম্বার। আমি জিনিসটা যারা একটু ক্লিয়ার করি যে একটা কঠিন মানে আমরা মনে করো যে একটা হার্ড একটা টিচারের কাছে একটা খুব পড়ালেখা না করে একটা ছেলে পরীক্ষা দিল ক্লাস টেস্টে। তো ক্লাস টেস্টের 15 নম্বরের ভিতরে সে পাচ্ছে হচ্ছে 2, 3, 4, সে একটা হার্ড কোশ্চেন। আবার ওই সেম স্যারের কাছে, হার্ড স্যারের কাছেই একটা ভালো স্টুডেন্ট পাচ্ছে 10 থেকে 12 হার্ডলি ট্রাই করলে। আবার একটা সফট একটা টিচার উনি হয়তো বা, কারণ ক্লাস টেস্টের কোশ্চেন কিন্তু আলাদা আলাদা হয়, এটা ওভারঅল হয়। তো একটা সফট টিচারের কাছে একটা হার্ড মানে একটা ভালো স্টুডেন্ট কিন্তু পাচ্ছে 15 তে 15, আর একটা নর্মাল স্টুডেন্ট পাচ্ছে সাপোজ 10। তাহলে এইখানে কিন্তু বোঝা যায় যে একটা হার্ড স্টুডেন্ট একটা মানে হার্ড টিচারের কাছে যদি একটা ভালো ছাত্র যদি ওইখানে 10 পাইলো, আবার অন্যদিকে কিন্তু একটা নরম টিচারের কাছে কিন্তু একটা খারাপ ছেলে 10 পাইলো, তাহলে এই জায়গায় কি ব্যাপারটা সমান হয়? এই একটা জিনিস আমি মিড পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা ফুল মার্ক হিসাব করলাম, কোনো সমস্যা নেই, ওখানে ফুল মার্ক দিল সবাইকে, এই 2 স্যারই এই 4 জনকে ফুল মার্ক দিল। তাহলে কি এই জাজমেন্টটা কি মানে ঠিক মতো আসলো? আসে না কিন্তু, কারণ ওই একজনের একটা ভালো স্টুডেন্টের এক টিচারের কাছে 10, একটা খারাপ স্টুডেন্টের আরেক টিচারের কাছে 10 কিন্তু অনেক মার্কিং চেঞ্জ করে দিল, হ্যাঁ, এই 4 জনের ভিতরে। তো ওদের কাছে আমি এটা সাজেস্ট করছিলাম যে ওভারঅল গ্রেডিং সিস্টেমে চেঞ্জ না করে এক করা যায়, যদি সেটা পসিবল হয় যে হ্যাঁ একসাথে ক্লাস টেস্ট নেওয়া যাবে একই কোশ্চেনে, করা যেতে পারে। মানে কিভাবে করা যাবে বা কিভাবে করা যাবে না সেটা না, এটা প্রপোজাল যেটা ট্রাই করা যেতে পারে। এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির মতো। পাবলিক ইউনিভার্সিটি আমি যদি বলি যে আমার সিজিপিএ হোক বা আমার ফ্যাসিলিটি মানে আমার আদার্স যত মান সম্মান সব আদার্স ভালো ভালো জায়গার সাথে, তাহলে অন্যান্য যেসব ফ্যাসিলিটিস আছে ওইগুলো নিয়েও কিন্তু চিন্তা করতে হবে, ওগুলোর দিকে যে নজর দেয় তাহলে কিন্তু এত বড় একটা ব্যাপার মানে আলোচনা করলে সবকিছুরই পসিবল। আমার কথা হচ্ছে সিজিপিএ বা এটা বললেই কালকে হবে না।
আমি আমি একটু জাস্ট অ্যাড করতে চাই। আমি সোনুর সাথে একটা খুবই ভালো পয়েন্ট তুলেছে আর কি। আমি প্রথমে একটা জানতে চাই যে ধরো এই যে আন্দোলনটা যতগুলো দাবি দাওয়া দেখলাম এবং শেষ পর্যন্ত যে সিজিপি এর দাবি বা সিস্টেমের পরিবর্তনের যে দাবিটা, অন্য সব বিশ্ববিদ্যালয় কিন্তু টুকটাক সমস্যাগুলো নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে। হ্যাঁ, মোটামুটি একদম ভালো ভালো ইউনিভার্সিটি থেকে সব জায়গায়। কিন্তু কোথাও কি আন্দোলনের প্রেসারে কোনো বিশ্ববিদ্যালয় তার গ্রেডিং সিস্টেমে পরিবর্তন এনেছে? কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা উদাহরণ কি আমরা দিতে পারি যে সেটা ব্যাক হোক, নর্থ সাউথ হোক, ইস্ট ওয়েস্ট হোক, আমরা যাদের সাথে কম্পেয়ার করার চেষ্টা করি তাদের কেউ কি তাদের গ্রেডিং সিস্টেমে পরিবর্তন এনেছে? অথবা ইরফানরা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য শহীদ হলো, তারা কি কোনোদিন এই দাবি দাওয়া নিয়ে কোনোদিন কথা বলেছে? অথবা কোনোদিন তাদের আন্দোলনের মধ্যে এই গ্রেডিং সিস্টেমটা ছিল? তা কিন্তু ছিল না। সো এইটা পরিবর্তিত পরিস্থিতিতে স্টুডেন্টরা এখন মনে করছে যে গ্রেডিং সিস্টেমটা যদি পরিবর্তন হয় তাহলে হয়তোবা তাদের সিজিপি এর মানটা ভালো হবে। আমি একদম খুব পার্সোনালি আমার নিজের সিজিপিও যে খুব বেশি ভালো তা কিন্তু না, খুবই খারাপ। তারপরে আমি বলতে পারি যে ওই যে বললাম যে কোয়ালিটিটা এনশিওর করা, হ্যাঁ, বাট ইউনিভার্সিটিতে তো নট অনলি পড়াশোনা হয়, খালি তো পড়াশোনা দিয়েই একটা স্টুডেন্টকে আমরা বিবেচনা করি না। হ্যাঁ, সিজিপিএ ডেফিনেটলি আমার প্রথম একটা পয়েন্ট যেখানে আমাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আদার্স অনেকগুলা ক্ষেত্রে আমাদেরকে একটা রিপ্রেজেন্ট প্রথম করে। দরজাটা হ্যাঁ ওপেন হয়। সো এইটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি আমাদের কোয়ালিটিটা ডেভেলপ করতে না পারি তাহলে আসলে সিজিপি আমার যদি 3.5ও হয় তাতেও কিন্তু কোনো লাভ নাই আসলে। কেন আপনি যদি এখন মার্কেটে দেখেন প্রচুর সিজিপিএ 4, 3.5 অভাব নাই, কিন্তু কিন্তু দেখেন সবচেয়ে লোয়েস্ট গ্রেডের সিজিপিএ নিয়েও খুব ভালো ভালো জায়গায় জব করছে এমন অসংখ্য উদাহরণ আছে। হ্যাঁ, সেটাও আছে, কিন্তু ওই যে বললাম তারপরেও গ্রেডিং সিস্টেমটা যেহেতু আমার প্রাইমারি পাথ, সুতরাং এইটা একটা আলোচনার বিষয়, এইটা একটা লম্বা সময়ের বিষয়। এটা চাইলেই, এটা যেহেতু দাবিটা উঠেছে, আমি মনে করি যে দাবিটা উঠতেই পারে। সেটা খুব সম্মুখ সময়ে বা এই পরিবর্তিত পরিস্থিতিতে স্টুডেন্টরা ভাবছে যে এখনই দাবি উত্থাপন করার একটা সময়, সেই জন্য তারা দাবিটা তুলেছে। সুতরাং দাবি আসতেই পারে, কিন্তু দাবির প্রেক্ষাপটে ইউনিভার্সিটির উচিত এই মুহূর্তে এই অ্যালামনি স্টুডেন্ট একটা কম্বাইন্ড কমিটি করে সেইটা কতখানি যুক্তিযুক্ত ভাবে পরিবর্তন করা যায় কিনা, অথবা গেলে সেটার প্রভাবটা কি, সেই জিনিসটা নিয়ে একটা আলোচনা করা। এবং এটা একটা সময়ের ব্যাপার। এটা আজকে বললাম কালকেই গ্রেডিং সিস্টেম চেঞ্জ করে দিবে, এটা মানে এটা কোনো জোক না যে আমি আজকে বললাম কালকে আমার গ্রেডিং সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে। সো আসলে স্টুডেন্টদেরকে বোঝানোর বিষয় আছে। আবার একইভাবে আমরা যদি দেখি যে আজকের স্টুডেন্টরা এমন কি হলো যে তারা এই দাবিগুলোর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে, সুতরাং তাদেরকে কি আমরা প্রপার ভাবে গাইড করতে পারিনি, বা আমাদের টিচাররা কি সেই জায়গাটায় ব্যর্থ হয়েছেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কি সেই জায়গাটায় ব্যর্থ হয়েছেন যে তারা ওনাদেরকে এই স্টুডেন্টদেরকে বোঝাতে পারেন না, অথবা আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে, আমাদের অ্যাডমিশন প্রসেসে এমন ভাবে কি আমরা স্টুডেন্টদেরকে পিক করছি? আগে যেটা হতো যে আমাদের প্রচন্ড রকম কিন্তু খুব টাফ একটা এক্সামের মধ্য দিয়ে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে হতো। শুধু তাই না, পরপর সেমিস্টার যদি কারো সিজিপিএ খারাপ থাকতো তাকে কিন্তু বের করে দেওয়া হতো। এমন অসংখ্য উদাহরণ আমাদের আছে। আমাদের অনেক ভালো ভালো ফ্রেন্ড যারা হয়তো স্কিল, অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু সিজিপিএ ওর খারাপ, হয়তো পড়াশোনাটাই সে হয়তো ভালো না, তাকে কিন্তু এই ইউনিভার্সিটি ত্যাগ করে চলে যেতে হয়েছে। তখন কিন্তু এই দাবিগুলো আসেনি, গার্ডিয়ানও কিন্তু সেই জিনিসগুলো বুঝেছে, আমাদের কিন্তু এই বিষয়গুলো কন্টিনিউয়াসলি হতো। তাহলে এখন কি সেই জিনিসগুলো হয়? যদি সেগুলো না হয় তার মানে বুঝতে হবে ইউনিভার্সিটির এত বছরের জায়গায় কোথাও আমরা মানসম্মত ব্যবস্থাপনায় কোথাও একটা ঘাটতি দিয়েছি, অথবা কোথাও একটা পরিবর্তন আমরা এনেছি, যে পরিবর্তনের প্রভাব কিন্তু আজকে স্টুডেন্টদের এই দাবি। অর্থাৎ আমার প্রসেসিং, আমার রিক্রুটমেন্ট থেকে শুরু করে আমি কাদেরকে পিক করছি, কারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, তাদের মাধ্যমে আমি কোন স্টুডেন্টদেরকে নিচ্ছি, তাদেরকে আমরা ঠিকমতো কোয়ালিফাইড করতে পারলাম কিনা, বা তাদেরকে আমরা বোঝাইতে সক্ষম হলাম কিনা, যদি না হই সেই ব্যর্থতাও কিন্তু ইউনিভার্সিটির আছে। আমরা সেটা মনে করছি মানে অ্যাজ এ অ্যালামনাই পার্সপেক্টিভ থেকে, এবং আমি মনে করি এইটা এখনই পয়েন্ট আউট করার সময় যে এই জায়গাগুলোকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, কিভাবে আমরা স্টুডেন্টদেরকে আরো বেশি কোয়ালিফাইড স্কিল করে তুলতে পারি। এবং সেই ক্ষেত্রে যদি আমাদের সিজিপি এর কোথাও কোথাও পরিবর্তনও আনা প্রয়োজন হয়, আমি মনে করি সেটা অবশ্যই যুক্তিযুক্ত, সেটাও করা উচিত। কেন দিন শেষে তো আসলে আমরা প্রত্যেকটা মানুষের তার জীবনযাপন, তার জীবনযাত্রায় যেন এই সিজিপিএ কোনো প্রভাব না ফেলে এবং সেই জন্য সত্যিকারের একজন স্কিল পার্সন হয়ে উঠতে পারে, আমরা কিন্তু সেটাই চাই। সুতরাং সেই জায়গাটায় যদি আমাদের কাজ করতে হয়, সেই বিষয়গুলো আমাদের এখনই আসলে দেখা উচিত। এবং আমি মনে করি যে এটাই রাইট টাইম। সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির ওই যে বললাম যে আমাদের অ্যালামনিকে স্ট্রং করা উচিত। আমাদের অ্যালামনিরা যারা ভালো ভালো জায়গায় আছে, যারা দেশের বাইরে ভালো স্কলারশিপ নিয়ে গেছে, তাদের সাথে একটা কম্বাইন্ড টিম হতে পারে, তাদের এই ক্ষেত্রে মতামতটা নেওয়া উচিত।
তাতে করে স্টুডেন্ট, অ্যালামনাই এবং ইউনিভার্সিটি তিনটা বডি যদি একটা কম্বাইন্ড কমিটি করে একটা টিম করে যদি এই সিজিপিএ নিয়ে কাজ করে, আমার ধারণা যে এইটা খুবই ভালো একটা ফলপ্রসূ আমাদের জন্য আসবে। এবং একটা জিনিস আমি একটু বলি যে আমরা বিবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে কিন্তু অনেকবার দাবি তুলেছি যে আমাদের যেই কারিকুলামে আমরা পড়েছি সেইটা এখনকার পার্সপেক্টিভে বর্তমান সিচুয়েশন কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে। আমি জানি না যে আমাদের সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা পরিবর্তন আনছি কিনা। মাঝখানে অবশ্য একটা কথা উঠেছে যেমন বিবি এর ক্ষেত্রে যে অনেক ধরনের নতুন নতুন টপিক গুলো আমরা সেখানে সংযুক্ত করেছি, নিশ্চয়ই সিএসসির ক্ষেত্র বা ট্রিপলির ক্ষেত্র সেটা হয়েছে। সুতরাং এই জায়গাগুলোতেও কিন্তু অ্যালামনাইদের প্রচুর পরিমাণ ইনপুট দেওয়ার এখন সময় এসেছে। আমাদের যেসব অ্যালামনাই ইউনিভার্সিটি, বাইরে ইউনিভার্সিটি গুলিতে এখন তারা শিক্ষকতা করছে, আমরা তাদের মতামত নিতে পারি। হ্যাঁ, সো আমার মনে হয় যে এই সামগ্রিকভাবে যদি আমরা এই কাজগুলো করি তাহলে শুধু এখনকার জন্য না, অদূর ভবিষ্যতে এই ধরনের সমস্যাগুলো আমরা খুব ভালোভাবেই উতরে যেতে পারবো এবং আমরা সবাইকে নিয়েই আসলে এই দেশটাকে গড়তে পারবো। আচ্ছা ভাইয়া, তাহলে কি আপনার কথা আমি একটা জিনিস বলি, আমি আচ্ছা কিছু বললে বলুন। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি মানে ভার্সিটি থেকে মনে করেন একজন বিজ্ঞানী পেলেন, হ্যাঁ, তারপরে কিন্তু এই না যে ওই ভার্সিটি থেকে আপনি আরো 10টা বিজ্ঞানী, তার মানে এই না যে ভার্সিটি সিস্টেম এতটাই সুন্দর যে সেখান থেকে একজন বিজ্ঞানী বেরোচ্ছে। মানে ওভারঅল যদি আপনি চিন্তা করেন আচ্ছা, আই থিঙ্ক ভাইয়ার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। না সমু ভাই, আমার মনে হয় একটা পয়েন্ট আমি যদিও একটু ডিসকানেক্ট, আমি একটু কানেক্ট, আমার মনে হয় একটা পয়েন্ট আমি বুঝতে পেরেছি যে একজন যদি ভালো করে তাহলে বাকিরাও যে ভালো করবে তা তো না। কিন্তু আমরা বলতে চাচ্ছি একজন বিজ্ঞানী যদি বের হয় তাহলে বাকিরা বিজ্ঞানী না হোক, অন্তত বিজ্ঞান সম্পর্কে তো তাদের ভালো আইডিয়া হবে, অন্তত বেসিকটা তো তাদের ভালো থাকবে, অন্তত ইউনিভার্সিটি সেই জায়গাগুলোকে এনশিওর করছে কিনা, সেই প্রপার এডুকেশন দিচ্ছে কিনা, আমার প্রপার শিক্ষা ব্যবস্থায় আমাদের টিচারদের সেই মানসম্মত টিচাররা আছেন কিনা। আমাদের সময় আমরা যে টিচারদের সান্নিধ্য পেয়েছি, আমি তো মনে করি তাদের সাথে আমাদের এতটাই আন্তরিক সম্পর্ক, এতটাই ভালো সম্পর্ক ছিল যে তারা কখনো আমাদেরকে কোনো কথা বলার পরে আমরা সেকেন্ড টাইম এইটার পরে আর বিকল্প কি হবে সেটা নিয়ে আমরা ভাবি নাই। আমরা আমাদের ক্লাসের পরে এতটা সময় টিচারদেরকে দিয়েছি, টিচারদের সাথে এতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের ছিল যে সেইভাবেই করেই আমাদেরকে এই ইউনিভার্সিটি, সে তারা তো বাইরের কেউ না, ইউআইইউর এখনকার সেই অনেক শিক্ষকই কিন্তু নতুন অনেকেই এসছেন, তো নিশ্চয়ই অন্যান্য ডিপার্টমেন্টও তাই হয়েছে, ফলে সেই ধরনের ইউনিভার্সিটির এই পরিবর্তনের ক্ষেত্রে কখনো সেই দাবিগুলো আসেনি। সুতরাং সেই জায়গাগুলোকেও এখন একটু রিচেক করা দরকার যে সেগুলো ঠিক মতো কাজ করছে কিনা। হ্যাঁ, তাহলে কি বলা যায় যে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাকিং আছে এখানে? না, শুধু যে অ্যাডমিনিস্ট্রেশন বা আমি বলছি না যে কার ল্যাকিংস আছে বা কি আছে, কিন্তু আমি বলছি যেহেতু সময়টা এসেছে, প্রশ্নগুলো উঠেছে, সিজিপিএ নিয়ে কথা উঠছে, তার মানে কোথাও একটা তো সিজিপিএ এর বড় ঘাটতি আছে, নাইলে এত স্টুডেন্ট কেন, হ্যাঁ এত স্টুডেন্ট হঠাৎ করে কেন? আমাদের সময় তো সিজিপিএ খারাপ হয় নাই, প্রচুর স্টুডেন্টের সিজিপিএ খারাপ ছিল, কই তখন তো কেউ সিজিপিএ পরিবর্তন বা গ্রেডিং সিস্টেম পরিবর্তন দাবি তোলেনি, এখন কেন তুলছে? এখন দেখতে হবে যে সেই সময়ের গ্রেডিং সিস্টেমের চেয়ে এখনকার গ্রেডিং সিস্টেমের বা এই পরীক্ষার ক্ষেত্রে আমাদের পয়েন্ট গ্রেডিং করার ক্ষেত্রে কোনোভাবে কি সেটা অনেক বেশি কমে গেল কিনা, অথবা স্টুডেন্টদের কোয়ালিটির জায়গা থেকে অনেক বেশি নিচে নেমে গেল কিনা, নাকি আমাদের ইউনিভার্সিটির এডুকেশন ব্যবস্থায়, টিচারের ব্যবস্থায়, আমাদের যে এই যে বললাম যে আমাদের সময় যে স্টুডেন্টদেরকে রিক্রুট করা হয়েছে এবং সেই সময়ের স্টুডেন্টরা আপনি দেখেন এখন কিন্তু কেউ বেকার নাই, প্রত্যেকেই কিন্তু ভালো ভালো জায়গায় জব করছে, শাওন তো এখানে আছেই, যে ওদের সাথে আমাদের যে সম্পর্ক, মানে আমরা তো 062 ব্যাচ বের হয়েছি সেই 2010-এ 10-11-র দিকে, এখনো কিন্তু ওদের সাথে আমাদের সম্পর্কটা এতটাই আন্তরিক, কখনোই মনে হয় না যে ও আমাদের এত জুনিয়র, বা ওরাও কখনো আমাদের ওইভাবে ওই ফিলটা করেনি যে এতটা একটা আত্মিক সম্পর্ক হয়েছে। তাহলে এখন এমন কি হইলো যে এই স্টুডেন্টদের, টিচারদের কথা স্টুডেন্টরা শুনছে না? তার মানে আমি বলতে চাচ্ছি যে হয়তো জেনারেশন গ্যাপ বলে যে বিষয়টা আছে সেটা আছে, সেটাকে দূর করতে হবে কিন্তু ইউনিভার্সিটির। সুতরাং ইউনিভার্সিটিকেই ভেবে দেখতে হবে যে কোথায় আসলে এইটার জন্য ওই যে বললাম সলিউশন একটাই, আপনাকে এখনই ইউনিভার্সিটিকে স্টুডেন্টদের সাথে বসতে হবে, তাদের সাথে যৌক্তিক আলোচনা করতে হবে, কাউন্সিলিং করতে হবে, যদি সেখানে প্রয়োজন মনে করে অ্যালামনিদেরকে ইনভলভ করতে হবে, অ্যালামনিদের সাথেও এদের যেন একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় সেই জায়গাটা তৈরি করতে হবে। আমি বলছি দিন শেষে তো ইউনিভার্সিটি আমাদের সকলে, যেহেতু আমাদের সবার সার্টিফিকেট আছে, সুতরাং ইউনিভার্সিটি যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকবো, এবং আমরা কখনোই চাই না ইউনিভার্সিটির কোনো দুর্নাম বাইরে ছড়িয়ে পড়ুক। সুতরাং সেটা আমাদেরকে কিন্তু নিজেদেরকে পয়েন্ট আউট করতে হবে এবং আমাদেরকেই সেটা সলিউশন করে এগিয়ে যেতে হবে।
সমু ভাই আসছে, আমরা মনে হয় তার কথা শুনতে পারি। ভাই আরেকটা ব্যাপার কি, আগে যেমন ক্লাব ফোরামের একটা অ্যাক্টিভিটিস ছিল, এখন কিন্তু ওই জিনিসটা কমে গেছে। আগে যেমন একটা অনেকগুলো কম্পিটিশন হইতো, প্রোগ্রাম হইতো, তো স্টুডেন্টরা যে শুধুমাত্র পড়াশোনা আর হচ্ছে বাসায় চলে যাওয়া এটা না, ক্লাব ফোরাম গুলোর মাধ্যমে কি হইতো, স্কিল ডেভেলপমেন্টটা হইতো। আমরা যেটা করছি ভাই, বা আপনাদের কাছ থেকে আমরা যেটা শিখছি, তো এই জিনিসটার মাধ্যমে কিন্তু অনেক কিছু, অনেক স্কিল ডেভেলপ হয় ভাই, নিজেরও কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়। ওই জিনিসগুলো কিন্তু নতুন যারা আসছে ওরা কিন্তু পাইতেছে, যার কারণে আমার কাছে মনে হইতেছে ওইটার জন্য হয়তো কিছু ল্যাকিং ক্রিয়েট হইতেছে। কারণ ওরা কিন্তু জানতেছে না কিভাবে হচ্ছে কর্পোরেটের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয়, বা কর্পোরেট আসলে কি কি জিনিসগুলো দেখতেছে। ওরা আসলে ফোকাস করতেছে সিজিপি, তো সিজিপি এর সাথে সাথে কিন্তু এক্সট্রা যে কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো ওগুলা কিন্তু দরকার হয়। আমি আমার জানা মতে রিসেন্টলি আমাদের ইউনিভার্সিটি থেকে সিলভিয়া কুন নামে একটা আমাদের খুবই ক্লোজ জুনিয়র, ও হচ্ছে ভাই পিএইচডি তে ফুল স্কলারশিপ পাইছে। তো এটা কিন্তু ও কিন্তু সবকিছুই করছে, ও কম্পিটিশনও করছে, ক্লাব ফোরামও করছে, আবার হচ্ছে টিও ছিল, ছিল। তো এইগুলা কিন্তু নিজেদের মধ্যে ভাই থাকতে হয়। ও কিন্তু কখনো ওই ওই মেয়েকে কিন্তু কখনো যায় নাই যে আমার সিজিপি বাড়াইতে হবে বা সিজিপি নিয়ে কিছু করতে হবে। ওরা যারা হচ্ছে ভাই আসলেও নিজের ক্যারিয়ারটা গড়তে চায়, ওরা কিন্তু সবসময় মানে যার ক্ষুধা লাগে সে কিন্তু অবশ্যই সবসময় মানে খাবারের অন্বেষণে থাকে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে মানে এখানে ভার্সিটিরও কিছু জিনিস ইমপ্রুভ করা দরকার, যেখানে স্টুডেন্ট এঙ্গেজমেন্টের যে ব্যাপারটা ওটা দিয়ে একটু ফোকাস করা দরকার। আর আমার আমার যারা অনুজ আছে যারা, তাদেরকেও বলবো ভাই একটু ঠান্ডা মাথায় দেখো, বুঝো, মানে হুটহাট কোনো কিছু হয় না, একটু সময় লাগে। প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু একটু সময় দিতে হয়, আমাদেরকেও সময় দিতে হয়, নিজেদেরকেও সময় দিতে হয়, বা নিজেদেরকেও বুঝতে হয় যে আমার কোনটা ভালো হবে, আমার কোন জিনিসগুলাতে আসলে ফোকাস দিলে আমার ফিউচারের জন্য আমার জন্য বেটার হয়। তো এখানে আমার কাছে মনে হয় যে সবারই কিছু না কিছু ল্যাকিং আছে। না, একটা জিনিস যেমন আমি একটু শাওনের সাথে একটু অ্যাড করি, যেমন এটা কিন্তু সত্য যে আমাদের সময় আমার মনে আছে আমি যখন ডিবেট ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমরা কিন্তু প্রায় 13টার মতো ন্যাশনাল করেছি। গত 5 বছরে আমার মনে হয় না আমি কোনো নতুন ন্যাশনালের ইনভাইটেশনও পেয়েছি। হ্যাঁ, সো 5টা বছর একটা ইউনিভার্সিটিতে আমাদের কোনো ডিবেট কম্পিটিশন এখন আর হচ্ছে না। মানে আমি শুধু একটা এক্সাম্পল দিলাম, যেটা আমি ডিবেট ক্লাবের সাথে খুব ক্লোজলি সম্পর্ক আর কি। সো সেই জন্য এবং ওরা যেটা বললো যে ওরা স্পন্সরও পায় না, ছিল প্রোগ্রাম, বিজনেস ক্লাবের প্রোগ্রাম ছিল, মার্কেটিং ফোরামের প্রোগ্রাম ছিল, অ্যাকাউন্টিং ফোরামের প্রোগ্রাম ছিল। ওই জিনিসগুলো কিন্তু মানে আমাদের যারা আছে ছোট জুনিয়ররা, ওরা কিন্তু এই ব্যাচটা পাচ্ছে না। ট্রু। এবং আমাদের সময় কিন্তু একটা বড় জায়গা যে তোমার ওই যে স্পন্সরের ক্ষেত্রে আমরা কিন্তু স্পন্সর কিছুটা হয়তো বাইরে থেকে আমরা চেষ্টা করে নিয়ে আসতাম, কিন্তু 1/3 অর্থাৎ অন্তত 70% কিন্তু ইউনিভার্সিটি ফুল সাপোর্ট দিয়েছে। তার মানে ইউনিভার্সিটিটা ফান্ড কিন্তু স্টুডেন্টদের পয়সা থেকে কিন্তু অ্যালোকেটেড আছে, যে এই ক্লাবগুলো কিভাবে চলবে সেই টাকাটা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টরা দেয়, তাদের যে সেমিস্টার ফি বা আদার্স যা কিছু আছে। তাহলে ক্লাব ফোরামের জন্য যে বরাদ্দ সেগুলো কি ঠিকমতো পৌঁছাচ্ছে, সেগুলো কি ক্লাব ফোরাম ঠিকমতো পাচ্ছে, এগুলা কিন্তু প্রশ্ন করা উচিত যে কত টাকা বরাদ্দ আছে, কত টাকা ক্লাব ফোরামের এই ডেভেলপমেন্টের জন্য ঠিকমতো খরচ হচ্ছে কিনা। আমি মনে করি যে এগুলো আমাদেরকে একটু দেখা উচিত যে এগুলোতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। নাহলে একটা ক্লাব ফোরামের যেই আগে যে এত প্রোগ্রাম হতো, যে প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা বাকি ইউনিভার্সিটির সাথে আমাদের একটা ইন্টার রিলেশন সম্পর্ক হতো, বাকি আমরা অন্য ইউনিভার্সিটি গুলোতে যেতাম, অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমাদের ইউনিভার্সিটি গুলোতে আসতো, সেই জায়গাগুলোর কি কোনো ঘাটতি দেখা যাচ্ছে? আমার তো মনে হয় এই জায়গাগুলো স্টুডেন্টদেরকে অনেক বেশি পয়েন্ট আউট করা উচিত যে এগুলো এখন কেন হচ্ছে না। না, আমি এখানে আপনাকে বলি, মানে ব্যাপার হচ্ছে কি যে ভার্সিটির যে প্রবলেম গুলা বা আন্দোলন হোক বা যাই হোক, এগুলো আসলে অনেকে বাইরের থেকে বা বাসায় থেকে বা দেখা গেছে কারো কাছ থেকে শুনে এই জিনিসগুলা যতটা না বোঝা যায়, যতটা না এই ব্যাপারে আইডিয়া করা যায়, তার থেকে বেশি আইডিয়া ভালো করা যায় যদি ভার্সিটিতে এসব আন্দোলন করা অবস্থায় গিয়ে ছাত্রদের সাথে কথা বলা যায়। এটা হচ্ছে সবচেয়ে বেটার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে একটা দেশের এখন প্রত্যন্ত গ্রামে আপনি সরকারের থেকে বলতেছে যে আমি তো সব গ্রামের জন্য 1 টন করে চাল দিয়ে দিছি, কিন্তু আদৌ সেই চালটা ওই গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গেছে কিনা সেটা কিন্তু বাসা থেকে বসে বোঝা যায়। তো ক্যাম্পাসের পরিপ্রেক্ষিতে যে এত মানে যেইগুলোই আমরা ডিসকাস করি না কেন বিভিন্ন গ্রুপে, বা আমরাও তো অনেক কথাবার্তা বা আমাদের যে অ্যালুমনাই গ্রুপ গুলাতে এখনো কথাবার্তা হচ্ছে, এখানে 2% হচ্ছে ওইখানে গিয়ে দেখে ব্যাপারটা কি, আর বাকি 98% হচ্ছে তাদের মতামত জানিয়ে থাকে। এখন আলটিমেটলি কি মতামত জানানোর দিনটা না এখন না, এখন হচ্ছে যদি কিছু করার থাকে তাহলে এসে করেন,
আর নাহলে করোনা থাকলে কোনো কমেন্ট করারই দরকার নেই, কারণ ওই কমেন্টের জন্য হয়তোবা আরেকটা জিনিসের একটা উদয় হতে পারে। মানে কমেন্টটা পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা অ্যাপ্লাই করার জন্য হলেও কিন্তু ক্যাম্পাসে ওইভাবে যাওয়া দরকার। যেমন আমি আপনাদের একটা জিনিস বলি, লাস্ট 7 তারিখে যেদিন থেকে এই সকল ধরনের মানে আন্দোলন বন্ধ হয়েছে, সেটার একটা বড় কাজ কিন্তু 7 তারিখেই হয়েছে। দেখা গেল ভাই, নেতৃত্ব কখনো মানে যারা আন্দোলন শুরু করে বা কিছু, নেতৃত্ব কখনো মানে তৈরি হয় না, মানে প্রতিনিধি কে দিবে বা নেতৃত্ব কে দিবে কিন্তু আগের থেকে বল। I think তো শামু সেই ভাইয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা নেতৃত্ব দিছে বা আন্দোলন শুরু হয়েছে। আচ্ছা আর ভাইয়া, ধরে নিলাম যে আমাদের মনে করেন যারা আন্দোলন করতেছে তারা ভুল করতেছে, বা যারা আন্দোলনের বিপক্ষে তারা ঠিক, বা ওটাও ধরতে পারেন আপনি। মানে ব্যাপার হচ্ছে যে আপনি চাকরি সেক্টরে বললেন একজন খুব ভালো পর্যায়ে আছে, তার মানে এই না বাকি সবাই ভালো পর্যায়ে আছে। দেশের কোয়েশ্চেন ছিল, আই থিংক শামু ভাইয়ের মান সম্মান নিয়ে টেকনিক্যাল আছে। প্রবলেম। ভাইয়া যে আসছে কথা? আমাদের সিজিপিএ নিয়ে হচ্ছে কি যে কারেন্ট সিজিপিএ নিয়ে হচ্ছে যে অনেক কোয়েশ্চেন স্টুডেন্টসদের, যে কারেন্ট সিজিপিএ দিয়ে কি আদৌ জব পাওয়া যাবে নাকি, জব সেক্টর কি ইজি হবে নাকি জব পাওয়া, এন্ড আর নিউ গ্রেডিং সিস্টেম দিয়ে কি জব পাওয়া কি ইজিয়ার হয়ে যাবে? এটা হচ্ছে কি যে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা সব স্টুডেন্টদের জন্য, যেটার জন্য এই আন্দোলনটা ফার্স্ট অফ অল স্টার্ট হয়েছে। সো আপনাদের মতামতটা কি, যে গ্রেডিং সিস্টেম কি কারেন্ট যেটা ওইটা দিয়ে অ্যাকচুয়ালি কি টাফ, এন্ড পরে যেটা নতুন চাচ্ছে ওইটা দিয়ে সেটাই বলতেছিলাম যে সেটাই বলতেছিলাম যে এখানেও কিন্তু অ্যালুমনাইদের একটা গ্রুপ বলতেছে আমরা বিপদে আছি, এই গ্রেডিং সিস্টেমের জন্য আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছি না, অনেক জায়গায় যেতে পারতেছি না। এবং আরেকটা গ্রুপ বলতেছে যে না, এটাতে আমি ভার্সিটির বাইরে আমার অনেক মান সম্মান আছে। তাহলে আপনি আমাকে বলেন, এইখানেই তো দুইটা মানে মতভেদের পার্থক্য আপনি কমাইতে পারেন, এবং এই মতভেদের পার্থক্য করার জন্য যে আপনার একমাত্র উপায় গ্রেডিং সিস্টেম। আচ্ছা, আই থিংক শামু ভাইয়ের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। হ্যাঁ, শামু যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি তো 100 স্টুডেন্টের মধ্যে সবার ভালো সিজিপিএ না আসলে। সো যাদের সিজিপিএ ভালো তারা চাচ্ছে যে সিজিপিএটা থাকুক, সুতরাং সিজিপিএ ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই তো আসলে সিজিপিএ কম, সিজিপিএ সাফারার। সো তাদের ক্ষেত্রে তো ডেভেলপমেন্টের চিন্তা আসলে করতে হবে যে তারা কি এই কম সিজিপিএ নিয়ে তারা আসলে কি করবে, তারা তো একটা বিপদের মধ্যেই পড়বে। সুতরাং সেই জায়গাটাও তো চিন্তা করা দরকার যে এই যে তাদেরকে কিভাবে ডেভেলপ করা যায়। যেমন আমি যদি আমার নটরডেমের, আমি তো নটরডেম কলেজে ছিলাম, তো আমি একটু নটরডেমের যদি এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমরা কিন্তু যারা খারাপ করতাম নটরডেম কলেজে, যারা খারাপ করতো তাদের জন্য কিন্তু জেল ক্লাস ছিল। অর্থাৎ পরীক্ষার আগে একটা সময়ে তাদের জন্য আলাদা ক্লাস করা হইতো, লাইব্রেরিতে গণ ক্লাস, এবং সেখানে টিচার থাকতো, আমাদেরকে কিন্তু ওই সাবজেক্ট গুলো যেগুলো আমরা বুঝতাম না সেগুলো আবার পড়ানো হইতো, পড়িয়ে হইলেও আমাদেরকে যেন আমরা পরীক্ষায় ভালো করতে পারি সেই চেষ্টাটা করা হতো। সুতরাং আমার কথা হচ্ছে যে আমরা আমাদের যারা সিজিপিএ খারাপ করছে, গ্রেডিং সিস্টেম খারাপ করছে, সুতরাং তাদের গ্রেডিংটাও কিভাবে ভালো করা যায় সেইটার কোনো ওয়ে বের করা যায় কিনা, সেই ক্ষেত্রে যদি গ্রেডিং সিস্টেমের পরিবর্তন করার দরকারও হয় আমি মনে করি সেটা করা উচিত, এবং আমি সেটার সাথে একদমই একমত। কিন্তু ওই যে বললাম, আগে আমাদেরকে দেখতে হবে যে আমার কতটুকু সংখ্যায় কত মানুষ আসলে ভালো গ্রেডিং নিয়ে ভালো করছে এবং সংখ্যায় কত পার্সেন্ট আমরা আসলে কম পাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হইতে হবে যে তাতে করে আমরা কি প্রবলেম ফেস করছি আসলে। তবে এটা তো সত্য যে গ্রেডিং সিস্টেমের জন্য আমরা কিন্তু অনেকেই সাফারার, এইটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই আসলে। হ্যাঁ, তাহলে ওইটাই মানে মানে আমি যদি বলি যে গ্রেডিং সিস্টেম চেঞ্জ করলে প্রবলেম সলভ হয়ে যাবে, পড়ালেখা করা লাগবে না, ব্যাপারটা কিন্তু তা না। আচ্ছা, ভিডিওটা অন করতেছি না, ভিডিও অন করলে চলে যাচ্ছে নেটওয়ার্ক। আমার কথা হচ্ছে গ্রেডিং সিস্টেম যদি চেঞ্জ করে তখন কিন্তু আপনার পড়ালেখা করতে হবে। এমন না যে গ্রেডিং সিস্টেম চেঞ্জ করলে বাসা বসে বসে আমি নাম্বার পাবো, সবই করতে হবে। কিন্তু আগের যারা অ্যালুমনাই আছে তাদেরও কিন্তু এটা অনেকের যে আমি আমার ভালো একটা সিজিপিএ নিতে পারি নাই, এই কারণে মনে যায় কিছু করতে পারতেছি না। এখন ওভারঅল মানে ওরা যাদের সাথে মিলাচ্ছে যে ওই ভার্সিটিটা এরকম বা এই ভার্সিটিটা এরকম, সেটা নিয়ে আলোচনায় বসুক। আপনি যখন একটা জিনিসকে লেন্দি করতে যাবেন এবং সেই আপনি মিটিংটা ওপেন করবেন না, যদি গ্রেড সিস্টেমটা চেঞ্জ হয় তাহলে কি ইউনিভার্সিটির মানটা কমে যাবে? এটা কি ট্রু? লাইক আপনাদের কি মনে হয়?
না, এইটা আমি পার্সোনালি আমার মনে হয় না যে গ্রেডিং সিস্টেম কমে গেলেই মান কমে যাবে। আমরা যদি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির গ্রেডিং সিস্টেমের দিকে তাকাই, তাদের গ্রেডিং সিস্টেম আসলে কত, সেগুলো কিন্তু 90 না, যত দূর আমি জানি। হ্যাঁ, 80+ হলেই মনে হয় একরকম। সো গ্রেডিং সিস্টেম কমে গেলে, গ্রেডিং সিস্টেম কমা মানে এই না যে মান খারাপ করে গ্রেডিং সিস্টেম কমা। গ্রেডিং সিস্টেম কমা মানে হচ্ছে এমন একটা জায়গায় গ্রেডিং সিস্টেমকে নিয়ে আসা যেটার মাধ্যমে আমরা আসলে আমাদের ইকুয়ালিটিটাকে ব্যালেন্স করতে পারি। হ্যাঁ, যে আমরা ভালোর জন্য যেন আরো ভালো হয় এবং যারা খারাপ আছে তারা যেন আরেকটু ভালো সিচুয়েশনে যেন থাকে। সুতরাং এইটা তো আর এরকম না যে আমি চাইলাম 90-কে আমি 80 করে দিলাম। সেই ক্ষেত্রেও যে ওই যে সৌম্য যেটা বললো যে তার মানে এই না যে সে না পড়ে সিজিপিএ পেয়ে যাচ্ছে, তাও কিন্তু না। হয়তো তখনকার বিচার কার্যে টিচারদের যে মূল্যায়ন থাকবে, সেই মূল্যায়নটাও তো তখন কঠিন হইতে পারে না? যে এখন যখন 90 পাওয়াটা যত ইজি, তখন হয়তো 80 পাওয়াটাও তার চেয়ে কঠিন হয়ে যেতে পারে, সেটা তো হইতে পারে। হ্যাঁ, এটা তো হবেই ভাইয়া। আসলে আমি বলি শাকিল ভাই, ব্যাপারটা হচ্ছে কি, মানে স্টুডেন্টরা যখন একটা জিনিসের প্রোটেস্ট করে বা কিছু একটা করে, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, মনে করেন যে একটা স্টুডেন্ট একটা ভুল পদক্ষেপ নিছে, তাহলে স্টুডেন্ট একটা ভুল পদক্ষেপের সাথে যদি 100 জন বা 150 জন মানুষও দাঁড়ানো থাকে, আমি বলতেছি না সেটা কোন ব্যাপারে বা কি ব্যাপারে, মনে করেন একটা মানুষ ভুল, তার সাথে 100-150 জন মানুষ দাঁড়ায় দিছে, বাট সেই ভুলটাকে শুধরাই দেওয়ার জন্য এই পাশে 2-3 জন দাঁড়ায় দিছে বা 10 জনও নাই, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু সেই ভুল মানুষটা সাকসেস। আপনি এত ভালো কথা বা এত একটা ভালো পয়েন্ট করার পরেও কিন্তু আপনি ওইখানে সাকসেস না, কারণ তাহলে আপনি আপনার মোটিভ দিয়ে যে হ্যাঁ এই জিনিসটা ভালো, তাহলে ওই স্টুডেন্ট মানে ভার্সিটিতে যারা স্টুডেন্ট আছে পক্ষ বিপক্ষ থাকবে। কিন্তু প্রোটেস্ট এন্টি প্রোটেস্ট, এটা যদি ব্যাপারটা এরকম হয়, যদি আমার যদি ভুল হয় সেটা বোঝানোর জন্য, যদি এটা যদি মানে ব্যাপারটা যদি ভুল হয়, তাহলে এটা বোঝানোর জন্য কিন্তু 200 জনের দাঁড়ানো উচিত। তো যদি ওই 200 জন, এটা মারামারির জায়গা না বা এখানে ফোর্সফুলি কিছু করার জায়গা না, এরা যদি এভাবে যদি সমবেত হইতো, এখন আপনি যদি আমরা চিন্তা করি যে না এখানে তো মেজরিটি মাইনরিটি একটা ব্যাপার আছে, এখন মেজরিটি মাইনরিটি ব্যাপার ইস্যু যখনই অ্যারাইজ করবে, তখন সেটা নিয়ে অবশ্যই ওপেনলি এবং খুব এটা শর্ট টাইমের ভিতরে কথা বলাটা বেটার। চেঞ্জ হবে না এটা আমি মানি, বা আমি এটা, আপনিও জানেন, সবাই জানে এটা, যে একটা পুরা বানানো বিল্ডিং আপনি ভেঙে আবার সেটাকে পাইলিং দিয়ে করবেন, সেটা করতে করতে অনেক টাইমের ব্যাপার, এবং এটার ফল একটা টাইমে যা পাবে, এখন আর যারা করতেছে তারা পাবে না। কিন্তু যেটাই হোক, সেটার জন্য এত লেন্দি প্রসেসটা না গেলে, এই যে আপনি লাস্টের দেখেন, এই যে ভিসি স্যারের জন্য যেই কাজটা করছে, এরা একটা সুযোগ সন্ধানী একটা গ্রুপ করছে। আন্দোলনকারীরা যে এই কাজটা করছে, আপনি এটা একদম হলফ করে বলতে পারবেন না। 4 তারিখে যে ঘটনা ঘটছে ভার্সিটির গেটে, সেটাও আপনি বলতে পারবেন না যে, মানে এখন ইস্যুটা হয়েছে, নাম হয়েছে আন্দোলনকারী, কিন্তু কে করছে। মনে করেন আমার ভার্সিটিতে যেই সম্মানটা বা যে ইমেজটা আমার ভাই ব্রাদারের কাছে, স্টুডেন্টের কাছে, এখন আমি মনে করেন আমার ভার্সিটিতে গেটের বাইরে ওরা জানে যে এই লোকটা একটা মানে খারাপ লোক, এর ব্যাপারে এলিগেশন আছে, এ টাকা পয়সা চুরি করে, আমি তার সাথে দাঁড়ায় কথা বললে কিন্তু ওরা কিছু জানবেও না যে আমার সাথে তার সম্পর্কটা কি, সে কিন্তু আমাকে ওই কাতারেই মাপবে যে তাহলে এর সাথে কোন একটা সম্পর্ক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি ম্যান টু ম্যান যে বলতে পারবেন না, বুঝাইতে পারবেন না। তো আন্দোলনকারী যারা ছিল এর মাঝখানে কে বা কারা এই জিনিসটা করছে, সেটাও কিন্তু অবশ্যই মানে আইডেন্টিফাই করা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে একটা জিনিস। আর সবকিছু আসলে সিজিপিএ কেন্দ্রিক না। আপনি যদি খুব ভালো মতো দেখেন ভার্সিটিতে অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে, এটা যদি আজকের অফ টপিক হয়ে থাকে, তারপরও আমার মানে বলাটা উচিত। সেটা হচ্ছে এই যে আপনার আন্দোলনগুলো ছোট ছোট পয়েন্ট ছিল, যেমন ওদের শাটেল বাস, তারপরে ক্যান্টিনের খাবার দাবার, ইনডোর গেমস এর বা টিচার চেঞ্জের ব্যাপারগুলা, তারপর রিটেক টাকার প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু যখন 2-3 দিন বা যতদিনই ওরা কথা বলছে, এবার কিন্তু সলভ চলে আসছে সাথে সাথে। আজকে লাস্ট আপডেট পর্যন্ত শাটেল বাস চালু হয়েছে। এখন একটাই বোঝেন, আপনি শাটেল বাস চালু করলেন, কিন্তু সেটার এই প্রয়োগটা পরবর্তীতে আবার ছুটে গেল, তখন কিন্তু সেম প্রবলেমটাই থেকে গেল। এটা অথরিটির মানে কড়া নজর রাখতে হবে যে আমি যে প্রসেসটা করতেছি বা যেইটার জন্য আমি কথাগুলা এরাই, সেই জিনিসগুলো যাতে ঠিক থাকে। কিচেনের অলরেডি কাজ শুরু হয়েছে, এটা কিন্তু অথরিটি করা শুরু হচ্ছে, কিন্তু এর মাঝখানেও কিছু সুযোগ সন্ধানী তাদের নাম বলে এটা কিন্তু অলরেডি প্রচার করতেছে যে আমরা ক্যান্টিন আজকে আপডেট করে দিয়ে আসলাম, আমরা আজকে শাটেল বাসের ব্যাপারটা দেখে আসলাম। এই সুযোগ সন্ধানী ব্যাপারগুলো প্রবলেম, কারণ প্রতিটা জিনিস, এই যে আন্দোলনকারীর সময় যারা গ্যাঞ্জাম করছে তারাও যেরকম সুযোগ সন্ধানী, এই ভালো কাজের সময় যারা নিজেদেরকে ফোকাস আনবে তারাও সেম একই সুযোগ সন্ধানী। তারপরে যদি আপনি মানে আরো ডিটেলসে চান,
তাহলে আপনি একদম নর্মাল একটা জিনিস দেখেন, এই যে এত বড় একটা ভার্সিটি, আমি ভার্সিটি যাওয়ার পরে প্রথমেই যাই ওয়াশরুমে হাত মুখ দেওয়ার জন্য, কারণ ওই রাস্তায় এমনিতে অনেক ধুলাবালি, বাইকে যখন যাই হাত মুখ দিতে যাই। এক একটা ফ্লোর এত বড় একটা স্কয়ার ফিটের জায়গা, সেখানে ওই অটুক জায়গার একটা ওয়াশরুম কি এটা গ্রহণযোগ্য? অবশ্যই না। আপনার এখন বর্তমান ভার্সিটিতে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 8,500। এই 8,500 স্টুডেন্ট মানে যখন একসাথে ক্লাস করে বা যখন আসে, বা 8,500 তো একদিনই আসে না, যেটাই হোক, মেজরিটি যদি মাইনরিটি আমি হিসাব বাদ দিই, একটা টাইমে যদি যারা হচ্ছে ওয়াশরুমের জন্য যাবে, ওখানে 2টা বেসিন আর হচ্ছে খুব বেশি হলে 7 থেকে 8টা ওয়াশরুম, তাহলে এটা কি আদৌ পসিবল? তাহলে এই শুরু থেকে এই যে এইগুলো অ্যারেঞ্জ করবে, আপনি যদি বিভিন্ন গ্রুপে দেখেন এই পয়েন্টগুলো কিন্তু অলরেডি মানে চলতেছে। আপনি যদি সিজিপিএ, আজকে মনে করেন সিজিপিএ নাকি শুধু কথা হচ্ছে, তো সিজিপিএ চেঞ্জ হবে বা কিছু হবে, বাট এই প্রবলেম গুলা যদি ভার্সিটির এই ছোট ছোট জিনিসগুলা কিন্তু অনেক বড় প্রবলেম, এটা কিন্তু মানে হ্যাসেল টাইপ। না, আন্ডারস্টুড সেমো। আমার কথা হচ্ছে এরকম অসংখ্য প্রবলেম থাকবে। আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি আছি তাদের সাথে যদি আমরা পাবলিক ইউনিভার্সিটি তুলনা করি, তাহলে তো এগুলা কোনো ঘটনাই না। হ্যাঁ, মানে আরো অসংখ্য, মানে আমি যদি মানুষের বৈষম্য যদি দূর করতে চাই, যে বৈষম্য আন্দোলন নিয়ে এত কিছু, সুতরাং আমরা কিন্তু সব প্রবলেম সবসময় সমাধান করতে পারবো না। হ্যাঁ, কিছু জায়গা পয়েন্ট আউট করা উচিত যেটা স্টুডেন্টদের জন্য। দিন শেষে স্টুডেন্টরাই আসলে ইউনিভার্সিটির প্রাণ। স্টুডেন্টরা যদি ভালো না থাকে, স্টুডেন্টরা যদি ভালো না করে, তাদের লাইফ যদি সেটেল না হয়, তাহলে আসলে কোনো কিছুই ভালো থাকবে না। সুতরাং আমরা মনে করি আমরা যারা অ্যালামনাইরা আছি তাদের আমাদের খুবই দায়িত্ব, এবং আমরা হয়তো অনেক জায়গায় আমাদের দায়িত্ব পালনেও আমরা ব্যর্থ। আমরা অ্যাসোসিয়েশন গুলো আমি বলবো যে আমরা অনেকাংশেই ব্যর্থ, আমরা পারি নাই। আমরা বিবিএ থেকে আমি যেমন ব্যক্তিগতভাবে বলতে পারি, আমরা অনেক চেষ্টা করেছি, অনেকবার ইউনিভার্সিটিতে ধর্ণা দিয়েছি, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা রুম আমরা পাই নাই, পার্মানেন্ট রুম, আজ পর্যন্ত প্রায় 5 বছর আমরা কাটাচ্ছি। হ্যাঁ, তো অ্যাসোসিয়েশনটাকে স্ট্রং করার জন্য ইউনিভার্সিটির যে সাপোর্ট আমরা অসংখ্যবার চেয়েছি, আমরা পারি নাই। আমরা হয়তো আন্দোলন করতে পারি নাই, কিন্তু না যে আমরা যে এত বড় ভার্সিটিতে 13,000 অ্যালুমনাই বের হয়েছি, কিন্তু আমাদের জন্য কোনো রুম নাই। এটা দুঃখজনক না? খুবই দুঃখজনক, সেটাই বললাম যে আমাদের টাইম অলমোস্ট শেষের দিকে, সো একটু আপনারা একটু র‍্যাপ আপ করে। হ্যাঁ, আসিয়া বলো, বাকিটা বলো আসিয়া। কথা বললে আসলে সবাই একসাথে হয়ে যেত, কথা বললে কথা শেষ হবে না। খুব ভালো কিছু আলোচনা হচ্ছে, ভালো পয়েন্টে। আমি জাস্ট শেষ করে দেই। আমার কথা হচ্ছে যে এই স্টুডেন্টদের যে দাবিগুলোর সাথে আমরা খুবই একমত, কিন্তু দাবিগুলো আদায়ে তাদেরকে যৌক্তিক হইতে হবে, তাদেরকে যৌক্তিক আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। শুধুমাত্র ওই আন্দোলন করে ক্লাস মিস দিয়ে আসলে দিন শেষে ক্ষতিটা কিন্তু স্টুডেন্টরই। যদি স্টুডেন্টরা মনে করে যে অ্যাসোসিয়েশন গুলোর সাথে কথা বলে, অ্যাসোসিয়েশনের প্রতিনিধির মাধ্যমে, আমরা সবসময় ওয়েলকাম, আমরা আমাদের ছোট ভাই ব্রাদারদের সাথে আছি। আমরা এটা নিয়ে যদি স্যারদের সাথে কথা বলতে হয় তাহলে অবশ্যই আমরা কথা বলবো, কিন্তু আবারও বলি, আমি কখনোই কোনো বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে, মারপিটের মাধ্যমে, অন্যায় ভাবে এগুলোর পক্ষপাতী আমি না। আমি জানি আমার টিচাররা যৌক্তিক আলোচনার মাধ্যমেই সমাধান করার জন্য আমাদের সময় সাপোর্ট দিয়েছে, এখনো তাই দিবে। সেটা আমরা করতে চাই, আমরা স্টুডেন্টদের হয়ে স্যারদের সাথে কথা বলতে চাই, এবং আমরা বিশ্বাস করি যে একটা যৌক্তিক আলোচনার মাধ্যমে এটা সমাধান অবশ্যই সম্ভব, এবং ইউনিভার্সিটি নিশ্চয়ই তার ট্র্যাকে ফিরবে। এই আশাবাদ রেখে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ শামু ভাইয়া, শাকিল ভাইয়া এন্ড শাওন ভাইয়া, আজকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আজকে আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের প্রোগ্রাম আজকে এখানেই শেষ করছি। সবাই প্লিজ ভালো কানেক্টেড থাকবেন। আমরা ইনশাআল্লাহ we will come with more episodes, more guests, inshallah. So stay connected. That's all. Thank you. Bye. Bye, bhaiya.